আজ 24 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল 5টায় গোলাম কিবরিয়া আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল 10 মার্চের পর জানালো নির্বাচন কমিশন। দেশে ঢুকছে ভবন ও সেতু বিধ্বংসী বিস্ফোরক, চালান আটকের পর বিজেপির প্রতিবেদন। মানবতা বিরোধী অপরাধে জাতীয় পার্টির নেতা পলাতক জাব্বারকে আমৃত্যু কারাদণ্ডের রায়। মাহমুদুর রহমান মান্নাকে আটকের অভিযোগে পরিবারের অস্বীকার করছে গোয়েন্দা পুলিশ। বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি পরিস্থিতি ঘোষণা করা হবে 10 মার্চের পর জানিয়েছে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগ থেকে সীমানা নির্ধারণের গেজেট পাওয়ার পর দিনই এ ঘোষণা দিল নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর 40 থেকে 45 দিন হাতে রেখে অর্থাৎ এপ্রিল মাসের শেষ সপ্তাহে এ নির্বাচন হবে বলে জানান তিনি। এ সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষা থাকায় সম্ভাব্য সময় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে এরই মধ্যে অনানুষ্ঠানিক আলোচনায় শিক্ষা সচিব কমিশনকে জানিয়েছে পরীক্ষার মধ্যেও নির্বাচন হতে বাধা নেই। আমাদের লজিস্টিক সমস্ত প্রস্তুতি আছে, কিন্তু তারপরেও একটি নির্বাচন করার আগে কিছু প্রাথমিক প্রস্তুতি লাগে, যেটি আপনি আগে থেকে করতে পারেন না। সেই কাজগুলি আমরা এখন করব। চিন্তা করছি যে বাই 10 মার্চ আমি আমার প্রস্তুতি এটি আমি সম্পন্ন করে ফেলতে পারবো। তারপরে তফসিল ঘোষণার জন্য আমরা প্রস্তাবনা দিব কমিশনকে, কমিশন ঠিক করবে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। বিস্তারিত জানবো তাদের কাছে। সিরাজুল ইসলাম, এখন দেশে যে রাজনৈতিক পরিস্থিতি তাতে নির্বাচন আয়োজন নিয়ে আপনারা কতটা আশাবাদী? পরিস্থিতি কেমন মনে করছেন? আমরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্য যে প্রতিবন্ধকতা ছিল সেই প্রতিবন্ধকতা এখন নিরসন হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ইউনিয়ন যুক্ত হওয়ায় সেখানে ডিলিমিটেশনের সমস্যা ছিল, এই কারণে আমরা আগে নির্বাচনটি করতে পারিনি। এখন সেই ইউনিয়নের ডিলিমিটেশন হয়েছে, স্থানীয় সরকার বিভাগ আমাদেরকে সেই ডিলিমিটেশন করে তার গেজেট বিজ্ঞপ্তি আমাদেরকে পাঠিয়েছেন এবং নির্বাচন করার জন্য ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। সুতরাং আমরা তার প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি নিয়ে সেটি আমরা মাননীয় নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করব। নির্বাচন কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এটি তো গেল আপনাদের সীমানা নির্ধারণ নিয়ে যে সমস্যা ছিল সেটির বিষয়, কিন্তু দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, টানা অবরোধ এবং হরতাল চলছে, তাতে ভোটাররা এবং প্রার্থীরা কতটা নিরাপদ বোধ করবেন এবং নির্বাচনে কতটা অংশগ্রহণ করবেন, এ বিষয়ে আপনাদের অভিমত কি? নির্বাচন কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। মানে দেশের যে নির্বাচন এবং পরীক্ষার বিষয়টি যে বললেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মাঝখানেও নির্বাচন হতে বাধা নেই, সেটি কি আপনারা মনে করেন যে পরীক্ষা চলাকালে নির্বাচন হওয়া সম্ভব? এর আগে কি এমন কোনো নজির আছে আমাদের? এই বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে অবশ্যই আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে। জি, ধন্যবাদ সিরাজুল ইসলাম। যাচ্ছি স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের কাছে। মেয়াদ শেষের 8 বছর পর সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে, আপনার মূল্যায়ন কি? কেমন হবে এই নির্বাচন? ধন্যবাদ। নির্বাচন কেমন হবে সেটা এখনো বলতে পারছি না, তবে হঠাৎ করে নির্বাচনের ঘোষণাটা এসছে, এখনও মানুষের মধ্যে স্বাভাবিকভাবে নির্বাচনী কোনো আবহাওয়া বা নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিশেষ কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। এখন নির্বাচন কমিশনের যে মতামত শুনলাম সেটা কিছুটা যন্ত্রের মতো দৃষ্টিভঙ্গি আমার কাছে মনে হলো, একটা যান্ত্রিক, যে সরকার বলেছে নির্বাচন করতে হবে, নির্বাচন করবেন। এখন কথা হচ্ছে নির্বাচন হওয়াটা প্রয়োজন, নির্বাচনটা হতে হবে, কারণ 8 বছর নির্বাচন হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণা সেজন্য যথেষ্ট নয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, এটা পরিবেশ সৃষ্টি করাটা আসল কাজ, এবং সেই কাজটা নির্বাচন কমিশন করতে পারবেন না।
সেটি করতে হবে সরকার, সেটি দেশের যে রাজনৈতিক দল বা যারা নির্বাচন করবেন এবং ঢাকা শহরের নাগরিক সমাজ, তাদেরকে এটা করতে হবে যারা ঢাকা শহরের বাসিন্দা। সেজন্যই নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচনের ব্যবস্থাপনাটা শেষ করা, কিন্তু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনে অংশগ্রহণ সেটা আরো ব্যাপক এবং বিস্তৃত বিষয়। তোফায়েল আহমেদ, এই বিষয়টা আরেকটি সম্পর্কে বিষয় জানতে আরো- চাচ্ছি আপনার কাছে। অরাজনৈতিক হলেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা বরাবরই দেখে এসেছি যে রাজনৈতিক দলগুলোর সরাসরি একটা অংশগ্রহণ এবং প্রচারণা থাকে। তো এই যে দেশের যে পরিস্থিতি, এতে কি সব দলের অংশগ্রহণ হবে বলে আপনি মনে করেন? আর যদি না হয় সেটা, সেই নির্বাচন কেমন হবে? সিটি কর্পোরেশন নয়, এখন সমস্ত স্থানীয় নির্বাচনগুলোই ভিন্ন মাত্রায় একটা রাজনৈতিক দলীয় পরিচিতি পেয়ে গেছে। রাজনৈতিক দলগতভাবেই এখন স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং আগের সময়ের যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেগুলোতে আমরা তাই দেখেছি। তো এইখানেও ঢাকা শহরও এই সিটি কর্পোরেশন নির্বাচন নির্দলীয়, অদলীয়, অরাজনৈতিক কোনোভাবেই হবে না। এটা ভীষণভাবে রাজনৈতিক এবং দলীয়ভাবেই হবে। কিন্তু বিরোধী দল বলতে যেটা বুঝি আমরা, যেটা বিএনপি বা তার সমমনা দলগুলো, তারা নির্বাচনে আসবে কি আসবে না সেটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে সরকার যদি এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করেন, তাহলে স্থানীয় নির্বাচনে তো আগে তারা এসছেন, এখনও যে আসবেন না এই কথা বলা যায় না, আসতেও পারেন। তবে পূর্বশর্ত হচ্ছে একটা পরিবেশ সৃষ্টি হওয়া। জি, ধন্যবাদ তোফায়েল আহমেদ আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে ছোট একটি বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 50 সেকেন্ড পর। দেশে ঢুকছে ভবন ও সেতু বিধ্বংসী উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। এরই মধ্যে বোমার একটি চালান সিলেট সীমান্তে ধরা পড়েছে বিজেপির হাতে। ভারতে তৈরি এই বোমার চালান পাঠিয়েছিল এক পাকিস্তানি নাগরিক। নাশকতার পরিকল্পনায় প্রতি সপ্তাহে 50টি বোমা সরবরাহের চুক্তিতে টাকাও দিয়েছেন তিনি। বিজেপি সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গোপন এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এসব তথ্য। দেখতে একেবারেই সাধারণ মনে হলেও ভারতের তৈরি উচ্চ ক্ষমতার এই বোমা ঢুকছে বাংলাদেশে। কোথাও পুঁতে রেখে এর বিস্ফোরণ ঘটালে বড় ধরনের ধ্বংসযজ্ঞ করা সম্ভব। সেফটি ফিউজ, ডেটোনেটিং কর্ড ও নন ইলেকট্রিক ডেটোনেটর এবং এক্সপ্লোসিভ জেল দিয়ে তৈরি করা এমন 8টি বোমার চালান গত 8 ফেব্রুয়ারি সিলেটের জাফলং এলাকায় ধরা পড়ে বিজিবির হাতে। আমাদের এক্সপার্টরা যে ওপিনিয়নটা দিয়েছে, এগুলো আসলে হলো ভেরি হাই এক্সপ্লোসিভ। এই অফিসটাকে ডেস্ট্রয় করার জন্য কোনো এক জায়গায় যদি মাটির নিচে পুঁতে কোনোভাবে একটা জায়গাতে একটু কনফাইন জায়গা রাখতে হবে, তাহলে হবে কি এটা প্রচণ্ড হলো ডিভাস্টেশন হবে আর কি। বোমার চালানের সাথে উদ্ধার করা উর্দুতে লেখা একটি চিঠির বাংলা করার পরই বিস্ময়ে হতবাক হয়ে যান বিজিবি কর্মকর্তারা। চিঠিতে বলা হয়, জনসভায় এই বোমা ফাটালে হাজার মানুষ মারা যাবে, ধ্বংস করা যাবে ভবন, সেতু, বিমানবন্দর। দরকার হলে বিস্ফোরণের জন্য লোক পাঠানোর প্রস্তাবও রাখেন চিঠির প্রেরক মঞ্জুর খান। আরও আসতো, ইট ওয়াজ ইন দ্য পাইপলাইন। তো এই কর্মকাণ্ডের পরে ডেফিনেটলি আমরা হলো আমাদের যেটা হলো যে তৎপরতা সীমান্ত এলাকাতে বৃদ্ধি করেছি। কালভার্ট উড়াই দিতে চাই। কালভার্টের ধরেন হয়তো দুই পাশে এরকম দুইটা যদি করে দেয়, যে কোনো এক পাশে থেকে হয়তো যে ওইটার একটা গাডা বাড়িয়া এটা ডেস্ট্রয় করা সম্ভব হতো। পুরো ঘটনাটি তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে গোপন প্রতিবেদন। আর এ ঘটনার সাথে যোগসাজশের অভিযোগে সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। আইডেন্টিফাই করা গিয়েছে ও কাজ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। কথা বলছি তার সঙ্গে। জনাব রশিদ, আমরা জানলাম যে সেতু বিধ্বংসী এবং ভবন বিধ্বংসী বোমা অস্তিত্ব ধরা পড়েছে। তো এটা কি আমাদের দেশে যে সচরাচর অহরহ যেসব অস্ত্র এবং বোমা বা বারুদ বিভিন্ন সময় উদ্ধার হয়, তার সঙ্গে কি একটা নতুন মাত্রা বলে মনে করছেন কিনা? এটি তো নতুন মাত্রা। এটি আমাদের দেশে এই ধরনের এক্সপ্লোসিভ, যেটাকে আপনারা বলছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন হাই এক্সপ্লোসিভ, এটি ধরা পড়লো
এটি ভারতে ওদের খনি কাজ হয়, সেখানে যথেষ্ট এক্সপ্লোসিভের ব্যবহার আছে। তো যার ফলে ওইখানে এই এক্সপ্লোসিভ সামরিক বাহিনী বা নিরাপত্তা বাহিনীর হাতে থাকার কথা সেটি চলে যায় এইসব বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। সেখান থেকে চোরাচালান হয়ে এই জঙ্গিরা এটিকে বিভিন্ন কাজে ব্যবহার করে। সেই জন্য ওইখানে ওটার যত বেশি সহজে পাওয়া যায়, বাংলাদেশে তো এটা অত সহজে পাওয়া যায় না। তো এই চালানটি দেখে আমি যেটা মনে করছি সেটি হচ্ছে এটি হলো পাওয়ার জেল, একটু সফট হাই এক্সপ্লোসিভ। এর ক্ষমতা অনেক বেশি এবং আপনি ইচ্ছা করলে একটার জায়গায় দুটোর জায়গায় তিনটা জড়িয়ে এর ক্ষমতাকে ইচ্ছা মতো বৃদ্ধি করতে পারেন। আর এখানে ছবি যেগুলো দেখালেন সেটিতে আমি দেখলাম যে এই একটি এক্সপ্লোসিভের সাথে তার ডেটোনেটর এবং ডেটোনেটিং কর্ড সহকারে এটিকে তৈরি করা আছে। কিছুটা এক্সপ্লোশনের পূর্ব পর্যায়ে, প্রস্তুতিমূলক পর্যায়ে আমি দেখতে পাচ্ছি। তো সেটি স্বভাবতই বাংলাদেশে যদি জঙ্গি বা অন্যরা ব্যবহার করে, সেখানে মানুষ নিধন এবং স্থাপনা ধ্বংসে এটি বড় ধরনের প্রতিক্রিয়া ফেলবে নিঃসন্দেহে। আরেকটি বিষয়, আমরা দেখতে পাচ্ছি যে দেশের টানা অবরোধ চলছে এবং তার মধ্যে হরতালও চলছে। তো এই 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 রাজনৈতিক ঘটনাগুলো দমনের জন্য প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে এনগেজড আছে। তো আপনি কি মনে করেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যে বিপুল সংখ্যক এই বর্তমান পরিস্থিতি মোকাবেলায় যে একটা সম্পৃক্ত রয়েছে, তার সুযোগে কি জঙ্গিরা বা অন্য কোনো মহল এই কাজগুলো করছে? আপনি জঙ্গিকে একটু আলাদা করে দেখছেন আন্দোলনের স্বাদ থেকে। আমি এখন আন্দোলনের যে প্রকৃতি দেখতে পাচ্ছি, আমি মনে করছি এই আন্দোলনের সাথে জঙ্গিরা যুক্ত হয়েছে। কারণ এখানে আমরা দুটি মতাদর্শের একটি সম্মিলন দেখতে পাই। একটি হচ্ছে বিএনপি, তথাকথিত মধ্য ডানপন্থী রাজনৈতিক দল, এর সাথে জামাত আছে যারা উগ্রপন্থী দল এবং যাদের মতাদর্শ হচ্ছে ইসলামিক স্টেট বা আল কায়দার মতাদর্শ থেকে এদের কোনো মতাদর্শগত পার্থক্য নেই। আমি যদি প্রশ্নটা আরেকভাবে করি আপনার কাছে, যেটা আমি জানতে চাচ্ছি যে আলাদাভাবে দেখার প্রশ্ন না, আমি বলছি যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিনের ঘটনা মোকাবেলায় এত বেশি এনগেজ, এত বেশি সম্পৃক্ত যে তারা হয়তো এগুলোকে নজর দিতে পারছে না, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা অথবা জঙ্গি গোষ্ঠীকে আলাদাভাবে পর্যবেক্ষণের আওতায় রাখতে পারছে না, এরকম কোনো ঘটনার আশঙ্কা আছে কিনা? এটি স্বাভাবিক যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যাগত একটি সামর্থ্য আছে এবং এখন এই সামর্থ্যটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এই যে আপনার পেট্রোল বোমা ঠেকাতে। এটি জননিরাপত্তার কাজে ব্যবহৃত হচ্ছে, এটি ব্যবহৃত হচ্ছে স্থাপনা প্রোটেকশন করতে, হাইওয়ে প্রোটেকশনের জন্য অতিরিক্ত পুলিশ নিয়োগ হয়েছে। তো স্বভাবতই এত বেশি নিয়োগ হয়ে যাওয়ার ফলে যে গোপনে যে তৎপরতাগুলো জঙ্গিগুলো তৈরি করবে, সেখানে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে নিরাপত্তার। সেই শূন্যতা আর এটির সাথে আমি বলছি এটিকে যদি আলাদা করে দেখেন তাহলে হয়তো আমরা সার্থকতা পাবো না। ওই শূন্যতা এবং এইখানে যে প্রেশার ক্রিয়েট করছে এর ভেতরে একটি সম্পৃক্ততা বা লিঙ্ক আমি দেখতে পাই এবং এই লিঙ্কটা ক্রিয়েট করা হচ্ছে যে একদিকে শূন্যতা সৃষ্টি করে যাতে ওখানে আবাদ বিচরণের একটি ক্ষেত্র তৈরি হয়, সেখানে রাজনৈতিক যে কর্মসূচি আছে